ওরা আগুন পাখি পর্ব ৭ তুসকন্যা ভি কে। হঠাৎ এক অল্পবয়সী কণ্ঠস্বর শুনে কেনিথ কিঞ্চিত কপাল কুঁচকে পেছনে তাকালো। তাকিয়েই এক হাসোজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে থাকা অল্পবয়সী মেয়েকে দেখল। তড়িৎ মনে করতে চাইল মেয়েটাকে কি তার পরিচয়। এরই মাঝে সাদা গাউন পরা মেয়েটা বিস্মিত চেহারা নিয়ে তার দিকে এগিয়ে এলো। কেনিথও কয়েক পা এগিয়ে গিয়ে অকপটে মেয়েটিকে জিজ্ঞেস করল, তুমি কে? সাধারণত কেনিথ এমন কাউকে তার আশেপাশে দেখলে পাত্তা দেয় না। হয়তো বা অন্য কেউ হলে এতক্ষণে তাকেও পাত্তা না দিয়ে নিজের কাজে চলে যেত, কিন্তু এবার এমন কিছুই না করে আগ্রহ নিয়ে মেয়েটির নাম জিজ্ঞেস করতেই মেয়েটি মুচকি হেসে বলল, আমি ইনায়া, ইনায়া শিকদার ইরা। কেনিথ কিছু মুহূর্ত একনাগাড়ে ইনাকে দেখে কিঞ্চিত মুচকি হাসল। এরপর ইনায়া উদ্দেশ্যে বলল, তুমি এখানে কিভাবে? যদিও এর উত্তরটা কেনিথের জানা, তবে তার উদ্দেশ্য কিছু ভিন্ন। তোমার পি এ আ আপনার পি এ ইট ওকে তুমি করেই বলতে পারো। ইনায়া খুশি হয়ে মুচকি হেসে ফেলল। তোমার পি এ আনায়া শিকদারের ছোট বোন আমি। ওহ, বোনের সাথে বেড়াতে এসেছ? হুম, আবার না। আমি তোমার অনেক বড় ফ্যান, আর আমি তোমার সাথেই দেখা করতে এসেছি। এটা আমার লাইফের ড্রিম ছিল, যা আজ পূরণ হয়ে গিয়েছে ইয়াহু। বলেই খুশিতে চোখ মুখ কিঞ্চিত খিচে ফেলল। ইনায়া রুম থেকে বেরিয়ে আশেপাশে আস্তে আস্তে হাঁটাহাঁটি করে চারপাশ দেখছিল। এরই মাঝে কেনিথ অফিসে এসে নিজের কেবিনের দিকে যেতে নিলে হঠাৎ ইনায়ার নজরে পড়ে কেনিথ। আর মুহূর্তেই পেছনে থেকে আন্দাজে চিনতে পেরে কেনিথকে ডাক দেয়। এরপর কেনিথ ওকে নিজের কেবিনে নিয়ে এসে স্টাফকে ডেকে কিছু চকলেটের ব্যবস্থা করতে বলে। এরপর ওর থেকে ধীরে ধীরে অনেক কিছুই শুনতে থাকে, বিশেষ করে আনায়া আর তার বাবার সম্পর্কে। ইনায়া তো এমন সঙ্গ পেয়ে দিন দুনিয়া ভুলে যাওয়ার মতো অবস্থা। কেনিথ এক লাইন জিজ্ঞেস করলে ইনায়া 10 লাইন বলে দিয়েছে। কেনিথ এক পর্যায়ে নানান জিজ্ঞাসা করতে গিয়ে আনায়া আর রেহানের সম্পর্কেও অনেক কিছু জানিয়ে দেয়। বিশেষ করে সকালবেলায় রেহানের পাঠানো আইফোন সঙ্গে ফুলের তোড়া, আবার আনায়ার প্রতি রেহানের কেয়ারিং বিহেভিয়ার, মোটামুটি সবকিছুই বলেছে কেনিথকে। যদিও এসব জানার পর কেনিথের মাথায় অনেক কিছুই চলছিল, কিন্তু এখনই সে কোনো পদক্ষেপ নিতে চায়নি। কিন্তু শেষমেশ হয়তো ধৈর্যের বাঁধ ভেঙে আনায়ার সাথে ওমন অপ্রত্যাশিত কাজ করে নিজের রাগ ঝেড়ে দেয়। আনায়া ধীরে ধীরে চোখ খুলে আশপাশ দেখতে চাইল। হঠাৎ ওমন অপ্রত্যাশিত ঘটনা আর রক্ত দেখে তার মস্তিষ্ক আর সক্রিয় থাকতে পারেনি। মুহূর্তেই নিজের আঙ্গুলের ডগার রক্ত দেখতে দেখতে মাথা ঘুরে সেন্সলেস হয়ে যায়। আনায়া সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে যেতে নিলেই কেনিথ কিছুটা অবাক হয়ে আনাকে ধরে টান দিতে নিলেই আনায়া ওর বুকের উপর পড়ে যায়। কেনিথ ভেবেছিল আনায়া হয়তো অনেকটাই বিস্মিত হবে, এরপর হয়তো যে কোনো একটা পদক্ষেপ নিবে, নয়তো সব হয়ে কিছুই করবে না। কিন্তু এভাবে সেন্সলেস হয়ে যাওয়াতে কেনিথ কিঞ্চিত কপাল কুঁচকে ভাবতে লাগলো, হঠাৎ এমনটা হওয়ার কারণ কি? ও কি একটু বেশিই শকট হয়ে গিয়েছে? পরক্ষণেই কেনিথের কিছু একটা মনে পড়ে মুচকি হেসে বলিষ্ঠ হাতে নিজের সাথে আগলে রাখা আনায়ার অচেতন চেহারা দিকে তাকিয়ে বলল, হোয়াট আ কম্বিনেশন আমাদের। আমি যেটাকে ভালোবাসি ও সেটাকেই ভয় পায়। হিমোফোবিয়া। শেষের শব্দটি বিড়বিড় করে বলে আবারও কিঞ্চিত ঠোঁট কামড়ে কেনিথ হাসল। আনায়ার যে হিমোফোবিয়া আছে সেটা কেনিথের জানা ছিল, কিন্তু বিষয়টি ততটা গুরুতর আর অনেকদিনের পুরনো বিষয় হওয়ায় কেনিথের সেভাবে খেয়াল ছিল না। কেনিথ আর দেরি না করে আনায়া পাজা কোলে নিয়ে রুমে থাকা সোফায় উপর শুইয়ে দিল। এরপর কেবিনের ভেতরেই থাকা ফার্স্ট এইড বক্স নিয়ে এসে আনায়ার মুখের কাছে হাঁটু গেড়ে বসল। এরপর অল্প করে তুলো নিয়ে তাতে হালকা মেডিসিন লাগিয়ে আনায়া ঠোঁটের বাম অংশে বিচ্ছিরিভাবে কেটে যাওয়া জায়গাটায় লেগে থাকা রক্ত ধীরে ধীরে পরিষ্কার করতে লাগল। জায়গাটা ভালোভাবে পরিষ্কার করতেই কেনিথ খেয়াল করল গোলাপি ঠোঁটের প্রায় অর্ধেকটা কেমন যেন কালচে বর্ণের হয়ে যাচ্ছে। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বুড়ো আঙুল দিয়ে ধীরে ধীরে ক্ষত জায়গাটায় বুলিয়ে দিতে লাগল। আর অপলকভাবে একবার আনায়ার অচেতন চেহারাকে দেখছে, তো একবার তার ঠোঁটকে। এভাবেই কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর কেনিথ মৃদুস্বরে বলল, এসব কিছু তুই নিজেই নিজের ভাগ্যে টেনে এনেছিস।
নয়তো আমি তো সবকিছুই ছেড়েই দিয়েছিলাম। কিন্তু এবার আর তেমন কিছুই হচ্ছে না। ভুল যখন করেই ফেলেছিস তার ফলাফল তো এখন সারা জীবন ভোগ করতেই হবে। প্রায় অনেকক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর আনায়া জ্ঞান ফিরলে সে ধীরে ধীরে চোখ খুলে তার সামনে কেনিথের চেহারা স্পষ্ট হতে নিলে আনায়া পূর্ববর্তী ঘটনাগুলো মনে করতে চাইল। কিছুক্ষণ আগে ঠিক কি হয়েছিল তা মস্তিষ্কে নাড়াচাড়া দিতেই আনায়া তড়িৎ চমকে বসে পড়ল। অন্যদিকে কেনিথ নির্বিকারভাবে ওভাবেই হাঁটু গেড়ে বসে বসে আনায়াকে দেখছিল। কিন্তু আনায়া জ্ঞান ফিরে চমকে উঠে বসলেও কেনিথের মাঝে নড়চড় হল না। সে বিস্মিত চোখে তাকিয়ে থাকা আনায়ার দিকে নির্বিকারে তাকিয়ে রইল। এদিকে আনায়া একটু আগের ঘটনাটা নিশ্চিত হওয়ার জন্য দ্রুত নিজের ঠোঁটে হাত দিতেই ব্যথার চোটে কিঞ্চিত কেঁপে উঠল। এরপর দ্রুত কেনিথের নিস্তব্ধ চেহারার দিকে ভয়ার্ত আর রাগী কণ্ঠে বলতে লাগল, কে আপনি? এমনটা কেন করলেন আমার সাথে? আপনি আপনি এতটা জঘন্য কাজ কিভাবে করলেন আপনি আমার সাথে? কোন সাহসে আপনি এই কাজ করলেন? আমি জানতাম আপনি সবার থেকে আলাদা, স্বাভাবিক নন আপনি। এই জন্য আপনার সব কাজকেই নিজের বড় ভাইয়ের মতো ভেবেছি। তবে এটা কেমন অসভ্যতা ছিল। আনায়া শেষের কথাগুলো কিছুটা চেঁচিয়ে রাগান্বিত সুরে বলল, যেন ভেতরে ভেতরে তার রাগ ক্রমান্বয়ে বেড়ে উঠছে। কেনিথ আনায়ার এহেন অবস্থা দেখে কিঞ্চিত হেসে বলল, একটু আস্তে চেঁচামেচি আমার পছন্দ নয়। আনায়া যেন নিজের রাগান্বিত কণ্ঠস্বরকে আরেকটু কঠোর করে রাগে ফুঁসতে লাগল। সঙ্গে রাগের দরুণ দাঁত খিঁচে বলল, আপনি যেটা করেছেন এরপরও আপনি বলছেন চেঁচামেচি আপনারা পছন্দ নয়? এটা তো জাস্ট কিছুই নয়। সরুন আপনি আমার সামনে থেকে, আমাকে যেতে দিন, নয়তো আমি চিল্লিয়ে চিল্লায়ে সবাইকে জানিয়ে দেব যে আপনি কত বড় মুখোশধারী জানোয়ার। আনায়ার কথা শুনে কেনিথ হেসে বলল, পুরো অফিসের প্রত্যেকটা রুমই সাউন্ড প্রুফ আর এই রুমের দরজাও কিন্তু লাগানো। আনায়া এটা শুনতেই নিজেকে তটস্থ করল। নিজের রাগকে নিয়ন্ত্রণের চেষ্টা করে বলল, কেন এমন অসভ্যতা করলেন? কোন অধিকারে করলেন এমন কাজ? নিজেকে এক নিকৃষ্ট মানবের পরিচয় দিতে? উহু, আমি কিছুই করতে চাইনি, তুই নিজে বাধ্য করেছিস আমায়। শুরু থেকে এখন পর্যন্ত যা কিছু হয়েছে সবকিছুর জন্য তুই নিজেই দায়ী। আর অধিকারের কথা বললে সেটা আমার আছে, আমি চাইলে। কেনিথের বাকি কথাটুকু সম্পূর্ণ করার আর সুযোগ হলো না। তার আগেই শক্তপোক্ত এক চড়ের আঘাত এসে তার গালের উপর পড়ল। সেই সঙ্গেই কেনিথ চোখমুখ শক্ত করে আনায়ার দিকে তাকালো। অন্যদিকে আনায়া নিজের এই কাজে একটুও বিস্মিত নয়। অন্যান্য সময়ের মতো হলে হয়তো তার মাঝে আতঙ্ক কাজ করত, তেমন কোনো কিছুরই আভাস আর এখন নেই। আনায়ার চোখমুখও শক্তপোক্ত করে রাগান্বিত চোখে কেনিথকে দেখে যাচ্ছে। তখনই কেনিথ অকপটে বলতে লাগল, হিসেব অনুযায়ী এই চড়টা আমার দেওয়ার কথা ছিল, কিন্তু এই নিয়ে তুই দুইবার ঠিক একই ভুল করলি। কেনিথের কথায় হঠাৎ আনায়ার সেই দিন কনসার্টের রাতে কেনিথকে চড় মারার কথাটা মনে পড়ল। কিন্তু সে যেমনটা ভেবে রেখেছিল বিষয়টি যেদিন কেনিথ জানতে পারবে সেই মেয়েটা আসলে সেদিন নিশ্চয় কেনিথ কি করবে এই ভেবেই নিজের 12-13টা বেজে যাবে। অথচ এই মুহূর্তে তার কিছুই মনে হচ্ছে না। উল্টো ক্ষেপে গিয়ে বলল, আপনি এতটা খারাপ? সেই ঘটনারই শোধ নিলেন আজ, তাই না? আর কি বললেন আপনি আমি ভুল করেছি? আমি মোটেও কোনো ভুল করিনি। সেদিনও আমি ঠিক করেছিলাম আর আজও আমি ঠিক করেছি, কারণ এসব আপনার প্রাপ্য ছিল। কেনিথ আনায়ার কথা শুনে মুচকি হেসে বলল, আমি মোটেও সেই ঘটনার শোধ নেইনি। আমি যদি সত্যিই কিছু করতে চাইতাম তবে আজ তুই এখানে জ্যান্ত থাকতে পারতি না। তখনই বলেছিলাম এটা জাস্ট তোর বার্থডে গিফট ছিল। প্রেমিক আশিকদের মতো বার্থডেতে ফোন, জুয়েলারি, ফ্লাওয়ার দেওয়ার মতো নর্মাল জিনিস তুই কখনো আমার কাছে পাবি না। কেনিথ মানেই অবশ্যই সেটা ইউনিকই হবে। আনায়া কেনিথের কথাগুলোকে নিজের মস্তিষ্কে বিশ্লেষণ করতে চাইল। তার শুধু এটাই মনে হচ্ছে এই ভিকে মোটেও কোনো স্বাভাবিক লোক নয়। এর নিশ্চয় কোনো আলাদা উদ্দেশ্য রয়েছে। তাই অনেকটাই নিজের কণ্ঠস্বরকে কঠোর করে বলল, কি চাই আপনার? আপনি ঠিক কোন উদ্দেশ্যে আমার জীবনে এসেছেন বলবেন প্লিজ? কেনিথ এবার হাঁটু গেড়ে বসা থেকে উঠে দাঁড়ালো।
এরপর তার কেটে যাওয়া হাতের দিকে তাকিয়ে দেখল জায়গাটা পরিষ্কার করা হয়নি, সঙ্গে ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্তগুলো অনেকটা শুকিয়ে যেতে শুরু করেছে। তার দিকে শক্ত চোখে তাকিয়ে সোফায় বসে থাকা আনায়ার দিকে তাকিয়ে মুচকি হাসল কেনিথ। এরপর তার সেই কাটা হাতটাকেই আনায়ার দিকে এগিয়ে আনায়ার কাঁধের পাশে সোফায় হাতের ভর দিয়ে আনায়ার দিকে নিজেকে অগ্রসর করল। একটা সময় পর আনায়ার কঠোর চেহারার ঠিক সামনাসামনি নিজের মুখটাকে এগিয়ে নিয়ে গিয়ে অকপটে বলতে লাগল, চাই তো আমি অনেক কিছুই, কিন্তু আমি যা যা চাই তা কি তুই দিতে পারবি? আনায়া উত্তরে কিছুই বলল না, বরং চোখ মুখ শক্ত করে একইভাবে কেনিথের দিকে তাকিয়ে রইল। কেনিথ আজ তার এত কাছে থাকার পরও তার মাঝে কোনো সংকোচ কিংবা ভয়ের বিন্দুমাত্র আভাস নেই। শুধু তার সামনে থাকা লোকটির প্রতি প্রতিনিয়ত তীব্র ঘৃণা, রাগ আর ক্ষোভ জন্মাচ্ছে। এরই মাঝে কেনিথও নিজের চোখ মুখ শক্ত করে গাম্ভীর্যের সঙ্গে বলল, পারবি না তো জানি, তো তুই কিছুই ফিরিয়ে দিতে পারবি না, কারণ তুই তো শুধু কেড়ে নিতে জানিস। আমার সর্বস্ব কেড়ে নেওয়ার পেছনে শুধু তুইই দায়ী। যদিও আনায়া এই কথার অর্থ বুঝল না, আর সে বুঝতেও চাইল না। এই লোকটিকে তার জাস্ট অসহ্য লাগছে, মনে হচ্ছে একে শেষ করে দিতে পারলেই শান্তি। আনায়া চোখ মুখ খানিকটা খিচে কেনিথকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করল, কারণ তার সামান্য ধাক্কায় কেনিথের কিছুই হলো না। কেনিথ যেহেতু আনায়াকে এক হাতের সাহায্যে আবদ্ধ করে রেখেছিল, তাই আনায়া অন্য পাশ দিয়ে সহজেই বসা থেকে উঠে এসে বেরিয়ে এলো। কেনিথ চাইলে অবশ্য আনায়াকে সহজেই আটকাতে পারত, কিন্তু এমনটা সে করল না। বরং কেনিথও সোজা হয়ে দাঁড়িয়ে পকেটে হাত গুজে আনায়ার দিকে অপলকভাবে তাকিয়ে রইল। এদিকে আনায়া প্রথমে আর এক মুহূর্তেও দেরি না করে রুম থেকে বেরিয়ে যেতে চাইলেও পুনরায় ফিরে এসে কেনিথের সামনে এসে দাঁড়াতেই কেনিথ মুচকি হেসে বলল, কি হলো, আরো কিছু চাই নাকি? আনায়া ঠিকই কেনিথের কথার উদ্দেশ্য বুঝল, তবে সেটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে অকপটে বলতে লাগল, আমি রিজাইন করতে চাই, আর এক মুহূর্তেও এখানে থাকার ইচ্ছে নেই আমার। কেনিথ আনায়ার কথা শুনে আবারও মুচকি হাসল। এরপর ঘাড়টাকে কিঞ্চিত কাত করে বলতে লাগল, তারা মাই ব্লাড, এভাবে বোকার মতো কথা বলতে নেই। বাড়িতে অসুস্থ বাবা, ছোট বোন রয়েছে। এখন এই জবটা ছেড়ে দিলে তাদের যথাযথ দেখভাল করবি কিভাবে? আর তোর সো কোল্ড ইমন ভাই নিশ্চয় তোকে জয়েনিং লেটারটা পড়িয়েই সাইন করিয়েছিল। যদি এমনটা হয় তবে তোর তো জানার কথা যে এই অফিসের যে কোনো সেক্টর থেকে কেউ 6 মাসের আগে রিজাইন করতে পারবে না, সঙ্গে স্বেচ্ছায় রিজাইন করতে হলে তার পরিবর্তে অন্য কাউকে সেই পজিশনে বসিয়ে যেতে হবে। আর এসব কেউ না মানলে তাকে অর্ধশত কোটি টাকা নয়তো 5 বছরের কারাদণ্ড হবে। আনায়া কেনিথের এসব কথায় এবার প্রায় অনেকটাই বিস্মিত হয়ে বলল, এগুলো আবার কেমন নিয়ম? এসবের মানেই বা কি? আমি এসব মানি না, আমাকে তো এসব আগে কেউই বলেনি। তবে এইগুলো, এটুকু বলেই আনায়া থেমে গিয়ে অফিসের প্রথম দিনের কথা ভাবতে লাগল। সেই দিন ইমন তাকে দিয়ে অনেকগুলো ফাইলে সাইন করিয়ে নিয়েছিল, কিন্তু এইসব বিষয়ে তো কিছুই বলেনি। আনায়া চোখে মুখে যেমন বিস্ময়, তেমনই ও হঠাৎ অনেকটাই ঘাবড়ে গিয়েছে, যা দেখে কেনিথ ওর দিকে কিছু দূর অগ্রসর হয়ে দুজনের মাঝে খানিকটা দূরত্ব কমিয়ে মুচকি হেসে বলল, এসব হলো ধোঁকা। তোর সো কোল্ড ইমন ভাই তোকে এখানে ফাঁসিয়ে দিয়ে নিজে কেটে পড়েছে। ওকে খুব বেশি চালাক তো বলবো না, তবে তুই যে মস্ত বড় গাধি এটা শিওর। তোর আশেপাশের সবাই তোকে ধোঁকা দিয়েছে রে। তারা মনে হয় তোর জীবনের ব্যাড টাইম চলছে, যা তোর বাকি পুরো জীবনটাতেও একইভাবে চলতে থাকবে। কথা শেষ করে কেনিথ মজার সঙ্গে সহানুভূতি সূচকে আনায়ার দিকে চেয়ে মুচকি হাসল। অন্যদিকে আনায়ার গলায় কাটার মতো বিঁধছে, মাথার মধ্যে অনেক কিছুই ঘুরপাক খাচ্ছে, কিন্তু এই মুহূর্তে এই কেনিথ নামক খারাপ লোকটির সামনে মোটেও ফুটবল হওয়া যাবে না। আনায়া তীক্ষ্ণ কণ্ঠে কেনিথের উদ্দেশ্যে বলতে লাগল, আমার কপালে কি আছে না আছে সেটা আপনার ভাবতে হবে না। আর আমার বাড়িতে যে অসুস্থ বাবা রয়েছে এটা নিশ্চয় ইনায়া বলেছে, ওকে তো আমি পড়ে দেখে নেব। তার আগে আপনি আমাকে এটা বলুন যে আপনি আমার এই নাম কি জানেন? আমি তার মানে ভুল ছিলাম না, সেদিন সত্যিই আপনি আমাকে তারা নামেই ডেকেছিলেন। এই নাম শুধু আমার ফ্যামিলির কিছু মানুষ ছাড়া কেউই জানে না, এমনকি ইনাও পর্যন্ত জানে না। তাহলে বলুন আপনি কিভাবে জানেন আমার এই নাম? কেনিথ আনায়ার দিকে আরো কিছুটা এগিয়ে এলো।
এবার আনায়া আর তার মাঝের দূরত্বটা অনেকটাই ক্ষীণ। কেনিথ আনায়ার রাগে লাল হয়ে যাওয়া ফর্সা গালের দিকে চেয়ে রইল। এরপর অমায়িক মুচকি হেসে বলল, আমি কি সেই ফ্যামিলি মেম্বারদের মধ্যে কেউ হতে পারি না? কেনিথ কথা বলতে বলতেই আনায়া গালে নিজের হাত ছোঁয়াতে চাইলে আনায়া কেনিথের কথাকে গুরুত্ব না দিয়ে কেনিথের থেকে দূরে পেছনের দিকে সরে গেল। কেনিথও নিজের হাত গুটিয়ে নিল মুচকি হেসে। এদিকে আনায়ার আর কোনো কিছু শোনার ইচ্ছে নেই। প্রচণ্ড রকমের ঘৃণা হচ্ছে কেনিথের উপর। সে সব কিছু সহ্য করতে রাজি ছিল, কিন্তু এমন নোংরামো সে কোনো কিছুতেই আর সহ্য করতে পারবে না। আনায়া কেনিথের হাসজ্জ্বল চেহারার দিকে কটমট করে ঘৃণার দৃষ্টিতে ক্ষণিকের জন্য তাকিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্য অগ্রসর হলে তা দেখে কেনিথ মুচকি হেসে বলল, তারা মাই ব্লাড, একটু সময়টাও তো দেখ, এত রাতে একা একা কিভাবে যাবি? আনায়া কেনিথের দিকে ফিরে তাকিয়ে বলল, আমি জাহান্নামে যাই তাতে আপনার কি? আপনাকে তো আমি পরে অবশ্যই দেখে নেব। অফিসের সবাইকে 11টার মধ্যে বাড়ি পাঠিয়ে দিয়েছি, আর 12টা বাজতে এখনো আরেকটু সময় আছে, চাইলে দেখে নিতে পারিস। জন্মদিনের জন্য তো এটুকু ছাড় দিতেই পারি। বলেই কেনিথ আপনার দিকে এক চোখ মেরে ইশারা করল। আনায়া যেন কেনিথের কথার উদ্দেশ্য আর এসব দেখে আরেক দফায় রেগে গেল। এত হাইপার হওয়ায় কিছু নেই, আমি বাড়ির সামনে পৌঁছে দিয়ে আসছি, 2-3 দিন একটু ভেবেচিন্তে রেস্ট নিয়ে আবার কাজে চলে আসিস। এছাড়া তোর আর কিছু করারও নেই। আপনাকে বলে দিতে হবে না আমি কি করব আর না করব। আর আমি একাই যেতে পারবো, আপনার মতো নিকৃষ্ট মানবের সাহায্যের কোনো প্রয়োজন নেই। তবে কি তোর সো কল্ড ইমন ভাইকে ডাকবি, যে তোকে এমন এক জায়গায় ফাঁসিয়ে দিয়েছে? নাকি পুরো রাস্তায় একা একাই যাবি? দেখিস কিন্তু রাস্তায় যেন আবার আলতু ফালতু লোকের খপ্পরে না পড়ে যাস। কেনিথ কিন্তু আবার তখন হিরোদের মতো মাঝ রাস্তায় গিয়ে ফাইট করে ওদের থেকে তোকে বাঁচাতে যাবে না। আর যাই হোক, ওরা আপনার চেয়ে ভালোই হবে। কেনিথ আনায়ার কথা শুনে হেসে ফেলল। সিরিয়াসলি, আমি তো তেমন কিছুই করলাম না, তার আগেই আমাকে ওদের চেয়ে নিম্ন স্তরে বসিয়ে দিলি। এক্সপেরিয়েন্স আছে নাকি? অবশ্য থাকতেও পারে। তোর আশিকের সাথে ভিডিও স্ক্রিনে কিসমিস খেতে খারাপ লাগে না, কিন্তু আমি কিছু করলেই খারাপ হয়ে যাই। বাহ, ব্যাপারটা ফিল্মের হিরো আর ভিলেনের মতো হয়ে গেল, তাই না? আনায়া আর কিছুই বলল না, নিজেকে সর্বোচ্চ স্বাভাবিক রাখার চেষ্টা করল। সঙ্গে কেনিথের কথা শুনে সেই রাতের কথা মনে পড়ে গেল, যেদিন ইমন আর আনায়া মাঝপথ অতিক্রমের পর গাড়িতে হুট করেই কেনিথকে দেখেছিল। তার মানে সে যখন ভিডিও কলে কথা বলছিল তখন কেনিথ সবকিছুই পেছনে থেকে দেখেছিল। এই লোকের সাথে আর কথা বাড়ানোর মতো বিন্দুমাত্র আগ্রহ আর নেই। প্রচণ্ড রকমের ঘৃণা হচ্ছে কেনিথের উপর। একটা মানুষ এতটা জঘন্য হয়েও কিভাবে এভাবে মুখোশধারী হয়ে সবার আইডল হয়ে যায় তা আনায়া ভেবে কুল পায় না। আনায়া কেনিথকে অনেকটা অগ্রাহ্য করে রুম থেকে আবারও বেরিয়ে যেতে অগ্রসর হলে পেছনে থেকে কেনিথের আরও কিছু কথা শুনে আনায়া থমকে পিছনে তাকালো। আপাতত আর জেদ করিস না, তোর নিজের সাথে কিছু না হলেও পরবর্তীতে আবার যেন রেহানের সাথে কিছু না হয়ে যায়। বেচারা এমনিতেই একটা বর্ষর অ্যাক্সিডেন্ট থেকে প্রাণ নিয়ে বেঁচে গিয়েছে, নেক্সট টাইম কিন্তু এমনটা নাও হতে পারে। দেখা গেল এবার সোজা সাপটা উপরে চলে। কেনিথ আনায়া বিস্মিত চেহারা দেখে এতটুকু বলেই থেমে গেল। ও খুব ভালো করেই জানতো এমনটাই হবে। এদিকে মুহূর্তেই আনায়া ফিরে এসে কেনিথের একদম মুখোমুখি হয়ে দাঁড়ালো। কিছুক্ষণ কেনিথের বাঁকা হাসজ্জ্বল মুখের দিকে তাকিয়ে থাকার পর দাঁত মুখ খিচিয়ে কেনিথের কালো টি শার্টের গলার কাছের অংশগুলো দুহাত দিয়ে জোরে হাতের মুঠো করে টেনে ধরল। এরপর তীব্র রাগান্বিত, তীক্ষ্ণ আর বিস্মিত কণ্ঠে বলতে লাগল, রেহানের অ্যাক্সিডেন্ট, তার মানে পুরোটাই আপনার জন্য হয়েছে? ওটা জাস্ট অ্যাক্সিডেন্ট নয়, বরং আপনার নোংরা পরিকল্পনা। কেনিথ আনায়ার কাদো কাদো রাগী চেহারা দিকে তাকিয়ে মুচকি হাসল। সঙ্গে সঙ্গেই তার এক হাত দিয়ে আনায়ার কোমর পেঁচিয়ে ধরে নিজের কাছে টেনে একবারে নিজের সাথে মিশিয়ে নিয়ে মুচকি হেসে বলতে লাগল, তো পরপুরুষের সাথে এত মেলামেশা সহ্য হচ্ছিল না, তাই একটুও ট্রেইলার দেখিয়েছি, তুই চাইলে পুরো পিকচারটাও রেডি করে ফেলতে পারি। আনায়া এটা শুনে আর কিছুই বলল না। সে কেনিথের দিকে স্তব্ধ চোখে তাকিয়ে। কেনিথের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার মতো চিন্তাভাবনা তার মাথায় আসছে না।
তার এক চেহারায় একই সাথে রাগ, ক্ষোভ, ভয়, বিস্ময়, আতঙ্ক সবকিছু বিরাজ করছে। আনায়া সত্যিই বুঝতে পারছে না সে ঠিক কি করবে। এটা সে কোন জাহান্নামে পড়ে গেল সে নিজেও জানে না। তার মস্তিষ্কে এখন আর কিছু ভাবারও সামর্থ্য হারিয়ে ফেলছে। তবে এতটুকু ঠিকই বুঝতে পারছে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে মুক্তি পেতে হবে, নয়তো তার জীবনের পাশাপাশি তার পরিবারও ছাড়খাড় করে দেবে এই লোক। সাই সাই করে গাড়ি ছুটে চলেছে, আর সেই গাড়ির মাঝে নির্বিকারে স্টিয়ারিং ঘুরিয়ে ফিরিয়ে গাড়ি চালাচ্ছে কেনিথ। তার পাশেই আটসাট হয়ে বসে রইছে আনায়া। চোখে মুখে নানান চিন্তার ছাপ, সঙ্গে পাশে থাকা লোকটির প্রতি প্রচণ্ড ঘৃণা আর ক্ষোভ যেন প্রতিনিয়ত বেড়েই চলেছে। নিজের ভাগ্যের প্রতিও তার প্রচণ্ড তাচ্ছিল্য করতে ইচ্ছে হচ্ছে। তার জীবনটা এমন না হয়ে আর 5টা স্বাভাবিক মেয়ের মতো হতে পারত না? অল্প বয়সেই মাকে হারিয়েছে, আবার বাবাও বেশি দিন না যেতেই এত অসুস্থ হয়ে পড়ল। সঙ্গে ছোট বোনটাকেও ঠিকভাবে মানুষ করার দায়িত্ব। এসব নিয়ে আগে কখনো আফসোস করতে ইচ্ছে না হলেও এখন প্রচুর আফসোস হচ্ছে নিজের ভাগ্য নিয়ে। ছোটখাটো বিষয়গুলোতেই সে নিজের সুখ শান্তি খুঁজে নিতে চাইত। সবার মুখে হাসি ফুটাতে পারলেই সেটা তার জীবনের সার্থকতা হয়ে যেত। কখনোই নিজের দুঃখ কষ্ট অনুভূতিকে প্রাধান্য দেয়নি। অথচ এত স্যাক্রিফাইসের পর তার কপালে এসব জুটল। আর কত সহ্য করবে এসব? নিজের জীবনটাকেই তার অসহ্য লাগছে। আনায়া চোখে মুখে যেমন রাগের ছাপ রয়েছে, তেমনি তাচ্ছিল্য আর কষ্টেরও। চোখে পানি ছলছল করছে, তবুও চোখ হতে পানি গড়িয়ে পড়ার আগেই রাগ নিয়ে তড়িৎ তা হাতের তালু দিয়ে মুছে ফেলছে। এরই মাঝে কেনিথ এক হাত দিয়ে গাড়ি ড্রাইভ করতে করতেই অন্য হাত দিয়ে গাড়ির গ্লাভ বক্স থেকে কালো রঙের মাস্ক বের করে আনায়ার সামনে ধরল। আনায়া কেনিথের হাতের দিকে তাকিয়েই ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো। তখনই কেনিথ মুচকি হেসে বলল, ঠোঁটের ক্ষতটা একটু বেশি, কয়েকদিন হয়তো লাগবে পুরোপুরি ঠিক হতে। ততদিন পর্যন্ত এটা দিয়েই কাজ চালিয়ে নিস। আনায়ার চোখে যতটুকু পানি ছিল ততটুকুও যেন এবার গায়েব হয়ে গেল। চোখ মুখ রাগে লাল হয়ে গেল, সঙ্গে কটমট করে কিছুক্ষণ কেনিথের দিকে তাকিয়ে থাকার পর ওর হাত থেকে মাস্কটা ছো মেরে নিয়ে নিল। অন্যদিকে কেনিথ এক হাতে স্টিয়ারিং ঘুরিয়ে মুচকি হেসে বলল, আই লাইক দ্যাট। সত্যি বলছি, তোর প্রতি আমার ইন্টারেস্ট কোনো কালেই খুব একটা ছিল না, কিন্তু তোর এই তেজ, উফ, লাইক অ্যা ফায়ার বার্ড। আমার আগুন পাখি, পুরো মারাত্মক ঘায়েল করার মতো। সামনের দিকে তাকিয়ে কথাগুলো বলেই পাশে তাকিয়ে আনায়ার দিকে এক চোখ মারল। এদিকে আনায়া কিছুটা স্তব্ধ চোখে কেনিথকে দেখার পর নির্বিকার কেনিথের উদ্দেশ্যে বলল, কবে থেকে পিছু নিয়েছেন আমার? কই, আমি তো আপনাকে আগে থেকে কখনো চিনতাম না, তবে আপনি কিভাবে চেনেন আমায়? কেনিথ এবার গম্ভীর সুরে বলল, তুই আমাকে কি চিনবি? তুই তো নিজেই নিজেকে এখনো পুরোপুরি চিনতে পারিসনি। শুধু এতটুকুই বলবো, তুই নিজেকে যতটুকু চিনিস তার চেয়ে বহুগুণ বেশি আমি তোকে চিনি। আনাকে দেখতে অনেকটাই বিধ্বস্ত লাগছে। মুখে কালো মাস্ক, সঙ্গে এলোমেলো হয়ে থাকা মেসি বান। বাড়িতে ঢুকে আজ আর নিজের রুমে যায়নি। আজ ইচ্ছে করেই জামা কাপড় নিয়ে দ্বিতীয় তলার ফাঁকা রুমে চলে গিয়েছে। শিকদার বাড়িতে উপর তলায় সাধারণ তাদের তেমন যাওয়া আসা থাকে না। ওই রহস্যময় ঘরটি ব্যতীত বাকি ঘরগুলো সাধারণভাবে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখা থাকে। যে কেউ চাইলেই মনের ইচ্ছেতেই সেসব রুমে থাকতে পারে। এমনিতেই রাতের বেলায় বাড়িতে তেমন লাইট জ্বালিয়ে রাখা হয় না, বিধায় অনেকটা অন্ধকার থাকে চারপাশ। সেই সঙ্গে উপর তলায় পুরো করিডোরে একটি লাইট ব্যতীত অন্য কোনো আলোর ব্যবস্থা রাতের বেলায় নেই, যে কারণে উপর তলাটা আরো বেশি অন্ধকার। আনায়া উপরের তলায় একটি রুমকে কিছুটা নিজের মতোই সাজিয়ে গুছিয়ে রেখেছে। মাঝে মধ্যে মন ভালো না থাকলে সেই রুমে গিয়েই থাকে। সব রুমের মাঝে ওই রুমটা বেছে নেওয়ার কারণ রুমের বড় জানালাটা দিয়ে প্রচুর আলো বাতাসের প্রবেশ ঘটে। এছাড়া জায়গাটা নিরিবিলি, আর রাতের বেলায় পূর্ণ চাঁদ কিংবা আকাশ দেখার সুযোগ থাকায় বেশ শান্তিও লাগে। আনায়া যথারীতি সেই রুমের উদ্দেশ্য অগ্রসর হতে নিলেই রুমের ঠিক দরজার কাছে এসে তার পা জোড়া থেমে যায়। পেছনে থেকে হঠাৎ ইনায়ার কণ্ঠস্বর শুনে পেছনে ফিরে তাকালো। আপু, হঠাৎ তুমি আজ এখানে থাকবে নাকি? তুমি আজ মাস্ক পরে আছো কেন? তোমাকে এমন কেন দেখাচ্ছে?
কিছু হয়েছে? আনায়া বিধ্বস্ত সুরে বলল। ইনায়া পরে কথা বলবো। এই বলেই সামনে ফিরে রুমের দিকে যেতে নিলে ইনায়া বলল, আপু তোমার জামার পেছনে এসব কি? দেখে তো লাল রতের মতোই। তোমার কিছু হয়নি তো? ইনার কথা শুনে আনায়ার মনে পড়ল কেনিক তার কাটা হাতে কোমর পেঁচিয়ে ধরেছিল, তখনই হয়তো রক্ত লেগে গিয়েছে। তার ঠোঁটেরও কয়েক ফোঁটা রক্ত তার সাদা জামার লেগে গিয়েছে, কিন্তু সেটা সামান্য হওয়ায় হয়তো তেমন নজরে আসেনি। কিন্তু হঠাৎ আবারও কেনিথের কথা মাথায় আসতেই আনায়ার মেজাজ বিগড়ে গেল। পিছনে ফিরে ক্ষিপ্ত সুরে ইনাকে বলল, কিচ্ছু হয়নি আমার, বেঁচে আছি আমি, আর আমাকে শান্তিতে বাঁচতে দে। রাতের বেলায় কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছি না। বাবাকে তুই আর ফরিদা খালা কিছুদিন দেখে রাখিস, আর আমাকে কিছুদিন সব কিছু থেকে মুক্তি দে। আমার আর এসব ভালো লাগে না, সহ্য হয় না আমার এসব। তার আওয়াজ যেন তারেকের ঘুমের ব্যাঘাত না ঘটায়, সেজন্য যথেষ্ট নিচু আওয়াজেই কথাগুলো বলল। কিন্তু এই কথা যথেষ্ট তীক্ষ্ণ আর ঝাঝালো ছিল। অন্যদিকে ইনায়া বোনের ব্যবহারে কষ্ট পায়নি, বরং সে বিস্মিত নিজের বোনকে এই রূপে দেখে। তার বোন সহজে কখনো এমন আচরণ করে না। আপু, তুমি, কি হয়েছে প্লিজ বলো না। আনায়া আবারও ক্ষিপ্ত সুরে বলল। বললাম তো কিছুই হয়নি, যা গিয়ে ঘুরিয়ে পড়। আনায়ার আর বিন্দু মাত্র অপেক্ষা না করে তড়িৎ রুমের দরজা খুলে সজোরে ইনায়ার মুখের সামনে দরজা লাগিয়ে দিল। অন্যদিকে ইনায়া স্তব্ধ চোখে বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল। চাতক প্রায় অহর্নিশি চেয়ে আছে কালো শশী। হব বলে চরণদাসী, হব বলে চরণদাসী। ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে। আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন, লুকালে না পায় অন্বেষণ। ওই রূপ হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে। আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের শনে। ফোনে গান চালু করে রেখে বিছানার আটসাট হয়ে অনবরত চোখের পানি ফেলছে আনায়া। আজ সারা রাত আদৌ ঘুমাবে কিনা তা জানা নেই। সেই কখন থেকে যে কেঁদে যাচ্ছে তো যাচ্ছেই। গোসলের সময় পুরো সময়টা একইভাবে কেঁদে কেঁদে কাটিয়ে দিয়েছে। ইচ্ছে তো করছে তার চিৎকার করে কাঁদতে, কিন্তু সেই উপায়ও তো তার নেই। বাড়ির বড় মেয়ের পাশাপাশি একদম কর্তার মতোই তার দায়িত্ব। এমন মানুষদের কখনো নিজের কষ্ট অন্যের সামনে প্রকাশ করতে নেই। পুরো সময়টা সে রেহানকেই মনে করে ফুপিয়েই কেঁদে গিয়েছে। খুব ইচ্ছে করছে নিজের পাশে রেহানকে কাছে পাওয়ার, কিন্তু এটাও তো সম্ভব নয়। তার ফুপিয়ে কাদার আওয়াজ যেন বাহিরে না যায়, সেজন্য অল্প আওয়াজে গানিও চালাচ্ছে। ইনায়া অবশ্য কয়েকবার তাকে ডেকেছিল, কিন্তু আনায়া ভেতর থেকে কোনো রেসপন্স করেনি। ইনাও আর উপায় না পেয়ে তাকে বিরক্ত করতে চায়নি। এই সময়টায় একা ছেড়ে দেওয়াটাই ভালো হবে মনে করেছেন। আনায়া ফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতেই রেহানকে নিয়ে ভাবছিল। ঠিক ওই মুহূর্তে তার রেহানের চিঠির কথা মাথায় এলো। চিঠিটা সে ফোনের পেছনে ব্যাক কভারের মাঝে রেখে দিয়েছিল। তড়িঘড়ি করে চোখের পানি মুছে নিয়ে চিঠিটা বের করল। এরপর সেটা খুলে সম্পূর্ণটা বিড়বিড় করে পড়তে লাগল। প্রিয় হবু বউ পাখি, তোমার এই প্রেমিক পুরুষ কিন্তু আর 10টা প্রেমিক পুরুষের মতো সাজিয়ে গুছিয়ে কিছু লিখতে পারে না। তাই ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখো। এই সব চিঠি কিংবা প্রেমপত্রে নিজের অনুভূতির প্রকাশ আমার কাছে একেবারেই নতুন। কখনো ভাবিনি আমার জীবনেও এক স্নিগ্ধ প্রণয়নের আগমন ঘটবে। এক স্নিগ্ধ অমায়িক টোল পড়া হাসির মায়া জড়াবো। প্রেমে পড়তে বাধ্য হব আমার জীবনে শীতের সকালের মতো আগমন হওয়া স্নিগ্ধ রূপের এক অতিথি পাখির, যার আগমন ক্ষণিকের জন্য থমকে দিয়েছিল আমার সর্বস্বকে, যার রেশ আজও কাটেনি। মনে পড়ে ভার্সিটির সেই নবীন বরণের কথা। শত মেয়ের প্রপোজ রিজেক্ট করে তাদের মনকে চুরমার করে ফেলা। কোনোদিন মেয়েদের দিকে ফিরেও তাকিয়ে না দেখা ছেলেটাকে কি এমন জাদু যে করলে সোজা এক দেখাতেই তোমার জন্য পাগল হয়ে গেল। রাতের ঘুম দিনের প্রতিটা ক্ষণে আমার চিন্তা চেতনা মনে এক কথায় আমার সর্বস্বে নিজের আধিপত্য বিরাজ করে তোমার জন্য এক অগোছালো প্রেমিক পুরুষ বানিয়ে দিলে আমায়। এর উত্তর তো তুমিই ভালো জানো।
তোমার চিরচেনা হাসোজ্জ্বল মুখ আজও আমার চিত্তে সম্পূর্ণ দৃশ্যমান। যদিও আমাদের মধ্যে এখন অনেকটাই দূরত্ব, তবুও আমার হৃদয়ের প্রতিটি ধ্বনি যেন তোমার কাছেই পৌঁছে যাচ্ছে। প্রতিদিন, প্রতিরাত, প্রতিক্ষণে তুমি আমার চিন্তায়, চেতনায়, স্বপ্নে, চিত্তে সর্বস্বে বিরাজমান। বিদেশের এই অচেনা শহরে বসে যখন আমি অপরূপ সব প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে চাই, কিন্তু আমি পারি না, তখনও আমার মন তোমার কাছে ফিরে আসে। তুমি মানো আর না মানো, আমার চিত্ত জুড়ে প্রতিনিয়ত শুধু তোমারই বিচরণ ঘটে। তুমিই যে আমার জীবনের সঙ্গী হবে, সে কথাই প্রতিনিয়ত আমার মনকে প্রফুল্লতায় ভাসিয়ে নিয়ে যায়। আর এই ভাবনা আমাকে সব কষ্ট ও ক্লান্তি ভুলিয়ে দেয়। তোমার স্মৃতিতেই আমি দিনরাত অনুভূতিতে ভাসি। তোমার মিষ্টি হাসি, তোমার কোমল স্পর্শ এবং তোমার স্নেহময় কথা, সবকিছু যেন আমার সঙ্গে প্রতিটি মুহূর্তে রয়ে গেছে। এই দূরত্ব আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলছে, কারণ আমি জানি তুমি আমার জীবনের অমূল্য অংশ। যদি কখনো মনে হয় যে আমি তোমার কাছ থেকে দূরে, মনে রেখো যে আমার হৃদয় সব সময় তোমার সঙ্গে রয়েছে। প্রতিটি নতুন দিন আমাকে তোমার কাছে ফিরে আসার আরও একটি কারণ দেয়। আমি আশা করি খুব শীঘ্রই এই দূরত্ব দূর হয়ে আমাদের মধুর মিলনের দিন আসবে। আমার সমস্ত প্রেম, প্রশ্রয়, অনুভূতি সবই তোমার জন্য। সর্বশেষে তোমার এই জন্মদিন নামক বিশেষ দিনে এই কামনা করছি যে সারাটা জীবন এভাবেই হাসিখুশি থাকো। তোমার ওই প্রফুল্ল চিত্তের অন্তরালে আমায় একটু জায়গা দিও। জীবনের সকল সুখ দুঃখগুলো প্রয়োজনে আমার সঙ্গে ভাগাভাগি করে নিও। আর তোমার এই অগোছালো প্রেমিক পুরুষটাকে একটু নিজ হাতে গুছিয়ে নিও, কেননা তোমার এই প্রেমিক পুরুষটা কিন্তু বড্ড অগোছালো। ঠিকভাবে গুছিয়ে নিতে না পারলে কিন্তু সারা জীবন বহু কষ্ট সহ্য করতে হবে। এই কষ্ট ঠিক কোন কষ্ট আশা করি আর আলাদাভাবে বুঝিয়ে বলতে হবে না। যাই হোক, মনের গভীর থেকে এক বিশেষ মানুষের জন্য লেখা জীবনের প্রথম চিঠি। যে চিঠির সবটুকুতেই তোমার প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসার অনুভূতিগুলো থেকে ফুটিয়ে তুলতে চেয়েছি। সর্বশেষে আমার আর একটি চাওয়া, আজীবন আমার জীবনে তুমি সেই শীতের সকালের অমায়িক শুভ্র প্রণয়ের অতিথি পাখি হয়েই থেকো। তোমার সময় ফুরিয়ে গেলে কখনো আবার আমায় ছেড়ে চলে যেও না। ইতি, তোমার অগোছালো প্রেমিক পুরুষ। পুরো চিঠিটি পড়ার সময় অঝরে আনায়া চোখের জল ফেলেছে। সর্বশেষে ছেড়ে যাওয়ার কথা শুনে শব্দহীনভাবে হাউমাউ করে কাঁদার চেষ্টা করছে। এই অগোছালো প্রেমিক পুরুষকে সে কিভাবে ছেড়ে যাবে? সে তো এটা কল্পনাতেও কখনো ভাবতে পারে না। জীবনের অর্ধেকটাই তো শুধু তার জন্যই উৎসর্গ করা। তবে কিভাবে? আনায়া আর বেশি ভাবতে পারল না। কেঁদে কেঁদে চেহারার বেহাল অবস্থা করেছে। গোসলের সময় ক্ষত ঠোঁটে জেদ করে বেশি ঘষামাজা করাই জায়গাটার ক্ষতটা আরও বেড়ে গিয়েছে। কেনিথের অনাগত ছোঁয়ায় প্রচণ্ড ব্যথাকেও আনায়া ভুলে গিয়ে আরও নিজেকে কষ্ট দিতে চেয়েছে। আজও তার কাছে কিছু বছর আগে সেই ভার্সিটির নবীন বরণে রেহানের সাথে হওয়া প্রথম সাক্ষাৎ এখনো চোখের সামনে দৃশ্যমান। সময়টা তখন শীতকাল। সকাল সকাল ভার্সিটির নবীন বরণে খুব সাধারণ সাজগোজ করে পৌঁছে গিয়েছিল। পরনে ছিল আনায়ার মায়ের সাদা রঙের জামদানি শাড়ি। শাড়িতে যেমন খুব সাদামাটা কাজ, তেমনি আনায়ার সাদামাটা সাজ। বড় বড় চুলগুলো ছিল খোলা। সঙ্গে প্রথম দিন ভার্সিটিতে যাওয়ায় ছিল প্রচুর নার্ভাস। আর এই আটসাট হয়ে ভার্সিটিতে ঘোরাঘুরি করতে থাকা মেয়েটাকে চোখে পড়ে ভার্সিটির ক্রাশ বয় নামক সিনিয়রের। এক নজরে দেখেই যতটা না ফিদা হয়েছিল, তার চেয়ে বেশি পাগল হয়েছিল আনায়ার সেই হাসি মায়ায় পড়ে। এরপর যে ছেলেটা কোনো শত মেয়ের প্রপোজ রিজেক্ট করার রেকর্ড করেছিল, সে নিজেই আনায়ার পিছে পাগলের মতো ঘুরতে লাগলো ওকে মানানোর জন্য। আনায়া প্রথমের দিকে এসবে কখনো যেতে চায়নি, কিন্তু একটা সময় পর রেহানের এত সব পাগলামি দেখে আর নিজেকে আটকাতে পারেনি। ওদের সম্পর্কটা খুব বেশি মাখোমাখো ছিল না। সব সময় ওদের মাঝে একটা দূরত্ব বজায় থাকতো, যেটা তারা বিয়ের পরই পুষিয়ে নিতে চেয়েছিল। অথচ এই সাদামাটা জুটিটাই ভার্সিটিতে লাভ বার্ড নামে পরিচিত। আনায়া এবার চিঠিটা রেখে দিয়ে কোনো কিছু না ভেবে সরাসরি রেহানকে ফোন করল। এদিকে রেহান দুপুরের গোসল শেষে এইমাত্র রুমে এসেছে, তখনই আনায়ার ফোন দেখে কিছুটা চমকে গেল। বাংলাদেশে রাত তো এখন প্রায় অনেক, তবে এত রাতে? রেহান আর দেরি না করে দ্রুত আনায়ার ফোন রিসিভ করল। আনায়া, এত রাতে কোনো সমস্যা?
আমার তোমাকে চাই, আমার এসব আর ভালো লাগছে না। হয় তুমি আমার কাছে চলে এসো, নয়তো আমাকে তোমার কাছে নিয়ে যাও। আনায়া এমন কণ্ঠস্বরে আর আবদারে রেহান কিছুটা হেসে ফেলল। আমাকে মিস করছিলে নাকি? তা এত রাতে বুঝি আমার বউজানের মন গলে যায়? এখন থেকে তো ঠিক এই সময়ই তোমাকে ফোন করতে হবে, না হলে দিনের। রেহান, আমি মজা করার মুডে নেই। আমার এসব কিছু অসহ্য লাগছে। এত দায়িত্ব, এত স্যাক্রিফাইস করার পরও আমার সাথেই কেন এমন হচ্ছে? আমি তো সবার সুখের কথা চিন্তা করি, তবুও কেউ কেন বুঝতে চাইছে না আমি ভালো নেই, শান্তিতে নেই আমি। আমার আর এসব ভালো লাগে না। অস্থির লাগে আমার জীবন। নিজেকে অসহ্য লাগে আমার। এবার রেহানের চেহারার রং কিছুটা পাল্টালো। আনায়ার কথাবার্তা আর স্বাভাবিক মনে হচ্ছে না। রেহান কপাল কুঁচকে অস্থির হয়ে বলল, আনায়া তুমি কাঁদছো? আনায়া কি হয়েছে বলো আমায়। প্লিজ বলো, এভাবে আমার টেনশন বাড়িও না। তুমি জানো এখন আমার আর এখানে মন টিকবে না। প্লিজ বলো না কি হয়েছে, নয়তো আমি নিজেই টেনশনে পাগল হয়ে যাব। আনায়া রেহানের কথা শুনে এবার নিজেকে কিছুটা তটস্থ করল। তার এই জীবনে সে করবেটা কি? এই রেহান তো আরেক পাগল, সবকিছু বলে দিলে তো আবার না জানি কোন পাগলামি করে বসে। দেখা যাবে সবকিছু ছেড়ে ছুড়ে তার সামনে হাজির। আনায়া আর নিজের আবেগকে বেশি প্রশ্রয় দিল না, কিন্তু নিজেকে সবসময় থামিয়ে রাখতেও তার মন চাইছে না। কিছু হয়নি, তোমাকে অনেক বেশি মিস করছিলাম, তাই একটু পাগলামি করে ফেলেছি। রেহান আনায়ার স্বাভাবিক কথাগুলোও স্বাভাবিকভাবে নিতে পারল না। তুমি মিথ্যা বলছো, কি হয়েছে সত্যি করে বলো। আনায়া রেহানের কথার কোনো উত্তর দিল না। সে ভাবছে সবকিছু রেহানকে ঠিক এই মুহূর্তে বলে দেওয়া ঠিক হবে কিনা। যদি সবকিছু বলে দেয় তবে রেহান কি ওকে ভুল বুঝবে? আনায়ার জানা নেই, তবে রেহান নিশ্চয় তাকে ভুল বুঝবে না। কিন্তু এটা মোটেও সঠিক পরিস্থিতি নয় এসব বলার জন্য। আনায়ার মাথা ব্যথা যেন এসব চিন্তায় আরো বেড়ে গেল। কোনো কিছু আর বুঝতে না পেরে বিরক্তিতে ফোনটাই বন্ধ করে রেখে দিল। আর এদিকে রেহান আনায়ার অসম্পূর্ণ কথায় আর নিজেকে ঠিক রাখতে পারল না। আনায়া পরমুহূর্তে আর ফোন ধরল না দেখে চিন্তা তরতর করে বেড়ে চলল। দূরের দেশের দূরের শহরে বসে মাথাটা তার নানান চিন্তায় পুরো গুলিয়ে গেল। সেই ঘটনার প্রায় 7 দিন হতে চলল। এর মাঝে আনায়া একবারও অফিসে যায়নি, সঙ্গে কেনিথের সাথে তার কোনো দেখা সাক্ষাৎও হয়নি। শুধু তাই নয়, নিজের যাবতীয় কাজকর্ম থেকেও অনেকটা গুটিয়ে নিয়ে ঘরবন্দি হয়ে আছে। প্রয়োজনেই শুধু নিজের রুম থেকে বের হয়। এদিকে তারেক কোনো কিছু সন্দেহ না করে, যেন আবার টেনশন না করে, তাই মাঝে মধ্যে নিচে গিয়ে বাবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে আসে। তবে এর মাঝে আবার নতুন কাণ্ড করেছে সে। ঠোঁটের ক্ষতটা অনেক বেশি থাকায় সবসময়ই মাস্ক পরে থাকত। কিন্তু এমনি এমনি তো আর বাড়ির ভেতরে মাস্ক পরে থাকা যায় না। সেজন্য সেই দিনই ভোর রাতে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা বরফ বের করে গণহারে খেয়েছে। উদ্দেশ্য একটাই ছিল, হালকা ঠান্ডা লেগে গেলেই হবে, যাতে সবাইকে বলতে পারে তার ঠান্ডা লেগেছে, তাই মাস্ক পরে থাকে। কিন্তু পরবর্তীতে বিষয়টি হলো তার ধারণার উল্টো। একটু আকটু ঠান্ডা থেকে সোজা 3 দিন একটানা জ্বর, কাশি, সর্দি লাগিয়ে বেহাল অবস্থা করেছে। আজ ঠোঁটের ক্ষত আর তার অসুস্থতা অনেকটাই কমে গিয়েছে। ঠোঁটে হালকা একটু দাগ এখনো স্পষ্ট, তবে বিষয়টিকে সহজেই কেউ বুঝে উঠতে পারবে না। আনায়া এই কয়েকদিন আর ভার্সিটিতে যায়নি। রাতের বেলায় চেয়ার টেবিলে বসে বসে পড়ালেখা করতে বসেছিল, কিন্তু কোনো মতেই পড়াশোনায় মন বসছে না। এদিকে এই কয়েকদিন ইচ্ছে করেই রেহানের সাথেও কোনো যোগাযোগ করেনি, কারণ সে জানে রেহান তার সাথে কথা বলতে না পেরে নিশ্চয় ইনায়ার কাছ থেকে সকল ইনফরমেশন নেওয়ার ট্রাই করেছে। এই কারণে ইনায়ার শত রিকোয়েস্টেও সে প্রয়োজনের চেয়ে বেশি কোনো কথা বলেনি। আনায়া ডেস্কের উপর মাথা দিয়ে আবোল তাবোল বলে যাচ্ছে। বিড়বিড় করে কখনো সবাইকে, নয়তো কখনো নিজেকে গালাগালি করে যাচ্ছে। একটা সময় বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলল, উফ বাবা, যদি ফ্রিজটাকেও বাড়ি থেকে সরিয়ে দিত তবে না ওমন আজব বুদ্ধি মাথায় আসতো না, আজ আমার এমন অবস্থা হতো। আনায়া এমনিতে জ্বরের সমস্যা না থাকলেও হালকা ঠান্ডা আর কাশিতে প্রচণ্ড বিরক্ত সে। আর আনাদের বাড়িতে একসময় সব ধরনেরই জিনিসপত্র ছিল।
কিন্তু কয়েক বছর আগে তার একে বাজে স্বভাব, মূলত জুয়ার খেলায় বাড়ির অর্ধেকের চেয়ে বেশি জিনিস সে ক্রমে ক্রমে শেষ করেছে। এখন যা যা আছে তা একসময়ের লেটেস্ট মডেলের জিনিসপত্র হলেও এই সময়ে ওসব জিনিস বড্ড বেমানান, সঙ্গে অনেক পুরনো হয়ে গিয়েছে। কিছু কিছু জিনিসপত্র হয়েছে অকেজো। এই কারণেই আক্ষেপে তার বাবার প্রতি অমন কথা বলল। রাত তো অনেক গভীর, কিন্তু আনায়ার চোখে ঘুম নেই। তবে অতিরিক্ত চিন্তার ফলে হঠাৎ মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। আনায়া যেন এতে আরেকটু বিরক্ত হলো। একবার ফোন স্ক্রিনে সময়টা দেখে মাথা থেকে হাত নামিয়ে বাথরুম যাওয়ার উদ্দেশ্যে চেয়ারে বসা থেকে উঠে দাঁড়ালো। রাত প্রায় 12:30। এই সময় হঠাৎ কেন যেন গোসল করতে ইচ্ছে হলো। যদিও আজ তেমন গরম পড়েনি, তাই তবু আনায়ার অস্থির লাগছে। কিন্তু সে তার সিদ্ধান্ত পাল্টে ফেলল। একে তো তার ঠান্ডা কমেইনি ঠিকমতো, এখন যদি আবার এত রাতে গোসল করে তো আবার অসুখ তাকে কঠিনভাবে ধরে বসবে। এই ভেবে জাস্ট চোখে মুখে হালকা পানি দিতে বাথরুমে চলে গেল। রুমের দরজা খানা বন্ধ রইলেও জানালাটা সম্পূর্ণ খোলা। এই রুমের জানালার একটি বিশেষজ্ঞ হলো, রুমের সবচেয়ে বড় জানালায় কোনো গ্রিল নেই, যেটাই আনায়া একদম খুলে রেখে দিয়েছে বাহির থেকে যেন বাতাস প্রবেশ করতে পারে। তাই আনায়া যেহেতু কিছুদিন ধরেই উপর তলাতেই রইছে, তাই জানালায় শুধু একটা সাদা পর্দা লাগিয়ে রেখেছে। আনায়া চোখে মুখে পানি দিতে গিয়ে আবার মাথাতেও কিছুক্ষণ পানি ঢালে, যে কারণে বাথরুমে তার প্রায় অনেকক্ষণ সময়ই লেগে যায়। এরপর ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে পেঁচিয়ে রুমে এসে চুলগুলোকে ঠিকমতো না শুকিয়েই ঘুমানোর প্রস্তুতি নিতে থাকে। প্রথমে জানালাটা খোলা রাখতে চেয়েছিল, পরবর্তীতে ভাবল শুধু শুধু এই জানালা খুলে রেগে লাভ নেই, বিপদ আপদ কখন হয় কে জানে। এই ভেবে জানালা বন্ধ করে রুমের লাইটটা বন্ধ করে দিয়ে সোজা বিছানায় শুয়ে পড়ল। না বিছানায় শুয়ে যেই না একটু চোখ বন্ধ করেছে, অমনি এক গম্ভীর কণ্ঠস্বর শুনে তার চোখজোড়া বিস্মিত রূপে খুলে গেল। নিজেকে বুঝাতে চাইল সে যা শুনল এটা তার ভ্রম নাকি সত্যি। কিছুক্ষণ স্তব্ধ চোখে অন্ধকারে চোখ খুলে রাখার পর আবারও নিজের চোখজোড়া বন্ধ করতেই শুনতে পেল না। খাটের পাশে রাখা ছোট্ট একটা টেবিল ল্যাম্পটা তড়িৎ জ্বালিয়ে দিল। মুহূর্তেই চারপাশে খুব সামান্য আলোয় ছড়িয়ে ছিটিয়ে আলোকিত হলো। হঠাৎ আনায়ার গলা শুকিয়ে গিয়েছে। তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে রুমের ভেতর ধীরে ধীরে হাঁটতে লাগলো আর ভাবতে লাগলো আওয়াজটা ঠিক কোথায় থেকে এসেছে। রুমে কি কেউ আছে? আনায়া প্রথমে কাঁপা কাঁপা সুরে বলার পর ভাবল রুমে ইনায়া এসেছে কিনা, কিন্তু ও কিভাবে আসবে? দরজা জানালা তো সব বন্ধ। আনায়া কি করবে বুঝে উঠতে পারছে না। পরক্ষণেই মনে হলো আগে রুমের লাইটটা অন করাটা জরুরি। মনের মধ্যে এমনিতেই হুট করে ভয়ের আভাস ঢুকে গিয়েছে। আর দেরি না করে আগে লাইট জ্বালানোটা বেশি জরুরি। আনায়া তাড়াহুড়ো করে সুইচবোর্ডের কাছে যেতে নিলেই হঠাৎ পেছনে থেকে এক শক্তপোক্ত হাত তার কোমর কেউ জড়িয়ে ধরতেই আনায়ার দম বন্ধ হয়ে গেল। মুহূর্তেই খানিকটা কাঁপতে শুরু করল। আর যখনই কোনো এক অনাকাঙ্ক্ষিত নিঃশ্বাস তার ঘাড়ের কাছে ক্রমাগত অগ্রসর হতে নিল, তা অনুভব করেই আনায়া চিৎকারের জন্য প্রস্তুতি নিল। কিন্তু তা আর সম্ভব হলো না, বরং এর আগেই তার পেছনে দাঁড়িয়ে থাকা লোকটি এক হাতে আনায়ার মুখ শক্ত করে চেপে ধরল। এরপর আনায়া ঘাড়ের কাছে নিজের চোয়াল রেখে মুখটা আনায়ার কানের কাছে নিয়ে হাসকি কণ্ঠস্বরে কেউ ফিসফিস করে বলে উঠল, তুমি যে এতটা ভীতু তা জানতাম না বউ পাখি। হঠাৎ পরিচিত কণ্ঠস্বরে আনায়ার টনক নড়ে উঠল। চোখে মুখে তার বিস্ময়। আদৌ সে যা ভাবছে তা কি সত্যি? আনায়া শুকিয়ে যাওয়া কাঠোকাঠ গলায় কিছু বলতে চাইলে দেখল কোনো আওয়াজ বের হচ্ছে না। তার আগেই তার পেছনে থেকে তাকে জড়িয়ে ধরে রাখা ব্যক্তিটি আনায়ার মুখ থেকে হাত সরিয়ে আবারও ফিসফিস করে ইনোসেন্ট সুরে বলল, এত রাগ কেউ করে নাকি? পুরো সপ্তাহ ধরে একবারও যোগাযোগ করনি। আমার কি অবস্থা করেছ তা তুমি জানো? এবার আনায়ার মুখ ফসকে অস্পষ্ট সুরে বেরিয়ে এলো, রেহান। শুধু আমার বউ পাখির রাগ ভাঙ্গাতেও তো দূর হতে চলে এসেছি। আচ্ছা, তুমি কি অন্য কাউকে আশা করছিলে? আনায়া কেসে উঠল তড়িৎ, পিছনে ঘুরে তাকানোর জন্য নড়েচড়ে উঠলে রেহান আর বাধা দিল না। তবে আনায়া তার দিকে ফিরতেই সে এবার দুই হাত দিয়ে আনায়ার কোমর পেঁচিয়ে ধরল।
কফি কালারের টি শার্টের উপর অফ হোয়াইট কালারের গেঞ্জি, সঙ্গে কালো রঙের প্যান্ট। চুলগুলো এলোমেলো করে ব্যাক ব্রাশ করা। মনে হচ্ছে সুযোগের সঠিক সন্ধান পেয়েই তড়িঘড়ি করে চলে এসেছে। কিন্তু চোখে মুখে তার অবাধ প্রফুল্লতা, যেন সব সুখ শান্তি এসে তাকে ঘিরে ধরেছে। উঁচালম্বা বলিষ্ঠ দেহের বাঙালি পুরুষের মতো চেহারার গঠন আর ফর্সা তো সে আগে থেকেই ছিল, কিন্তু এখন যেন বিদেশের হাওয়ায় আগের চেয়ে যেন আরেকটু ফর্সা হয়ে ফিরেছে। এমন অপ্রত্যাশিত প্রিয় মানুষকে দেখে আনায়া যেমন বিস্মিত, তেমনি তার বাঁধভাঙ্গা খুশির দরুন চোখ জুড়ে পানি ছলছল করছে। তখনই রেহান অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে বলতে লাগল, কাঁদছ নাকি? আমি এসেছি, তুমি খুশি হওনি নাকি? ফিরতে এত দেরি করে ফেলেছি তাই? সরি, আমি ফিরতে অনেক দেরি করে ফেলেছি বোধহয়। আমার আরো আগে। রেহানের বার্ণ হলো না, তার আগেই আনায়া তাকে শক্ত করে দুহাতে জড়িয়ে ধরল। অন্যদিকে কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর রেহানও মুচকি হেসে বলল, মিস করছিলে ঠিক আছে, কিন্তু এভাবে কাঁদে কে শুনি? এসব কান্নাকাটি বাদ দেও, একে তো নিজেই ইচ্ছে করে যোগাযোগ করনি, আর এখন? আনায়া এবার যেন আরো শক্ত করে চেপে ধরে ফুপিয়ে কাঁদতে লাগল। অনেকক্ষণ হওয়ার পরও যখন আনায় রেহানের কোনো কথাতেই কান্না থামিয়ে মুখ তুলে তার দিকে তাকাতে রাজি হলো না, তখন রেহান ফিসফিস করে আনায়ার কানের কাছে মুখ নিয়ে বলল, বউ পাখি, তুমি কিন্তু এখনো আমার বউ হওনি। এত লং ডিস্টেন্সে থাকার পর এখন যদি বিয়ের আগে এসব করে ফেলো তবে বিষয়টি কেমন যেন হয় না? রেহানের কথা শুনে আনায়ার যেন এবার ধ্যান ভাঙল। পাগলের মতো এটা এসব কি করতে গিয়েছে? আনায়া তড়িৎ রেহানের থেকে খানিকটা সরে গিয়ে চোখ মুছে আধ ভেজা সুরে বলতে লাগল, তুমি এখানে কবে এসেছ? আমাকে বলনি কেন? আনায়ার অবস্থা দেখে রেহান আবারও ওর কাছে গিয়ে দুহাতে আনায়ার চোখ মুখ মুখে দিতে দিতে মুচকি হেসে বলল, বলার সুযোগটা দিয়েছিলে তুমি, ফোন বন্ধ করে বসে আছো। এই কয়েকদিন ইনায়ার কাছ থেকেই যা একটু খোঁজ খবর নিতে পেরেছি। ও যাই হোক, আমি আজই এসেছি। বাড়িতে এসে পৌঁছাতে প্রায় রাত 9টা বেজে গিয়েছে। কিন্তু আজই মা আর বাড়ি থেকে বের হতে দিতে চাইতো না, বিধায় চোরের মতো বাড়ি থেকে পালিয়ে রাতের বেলায় এখানে আসতে হলো। আনায়া বিস্মিত নজরে তাকিয়ে বলল, তুমি এতটা পথ জার্নি করে এসে বাড়িতে রেস্ট না করে এখানে এসেছো কেন? আবার কেন? যার জন্য এসেছি তার সাথে দেখা করব না, এখন এখানে না আসলে এমনিতেও আজ রাতে আর ঘুম হতো না। কিন্তু তুমি এসেছো কিভাবে? দরজা জানালা তো বন্ধ ছিল। রেহান মুচকি হেসে বলল, তুমি যখন বাথরুমে গিয়েছিলে তখন। আজ ইনাকে মইয়ের ব্যবস্থা করে রাখতে বলেছিলাম, তো ও তোমার জানালার পাশে মই রেখে দিয়েছিল আর বাকি আমাকেই কষ্ট করে আসতে হলো। তার মানে ওই অদ্ভুতভাবে আমার নাম ধরে তুমিই ডাকছিলে? ইয়েস ম্যাম, তোমাকে ভয় দেখাতে গিয়ে খাটের নিচে লুকাতে হয়েছে আমায়। আচ্ছা, এসব এখন বাদ দেও, আসল কথা বলো, তোমার হঠাৎ এমন চেঞ্জের কারণ কি? আনায়া রেহানের প্রশ্ন শুনে চুপ হয়ে গেল। ও এখন ওকে কি বলবে? এরই মাঝে রেহান রুমের লাইট অন করে দিয়ে এসে আবারও আনায়ার সামনে এসে দাঁড়ালো। কিন্তু আনায়া কিছু বলার জন্য ঠোঁট ভিজিয়ে নিতে লাগলে রেহান হঠাৎ ওর মুখের কাছে অগ্রসর হয়ে কপাল কুঁচকে বলল, তোমার ঠোঁট এটা কিসের দাগ? এই কথা শুনে যেন আনায়ার শ্বাস নেওয়াই বন্ধ হয়ে গেল। রেহানকে কি সত্যি কথা বলে দেবে? ও তবে কি ভাববে? আচ্ছা, রেহানের ভাবার বিষয়টি না হয় বাদ দেওয়া যাক, ও রেহানকে ওসব বলবে কি করে? আনায়া বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য রেহানের থেকে দূরে সরে গিয়ে বিছানায় বসতে বসতে বলল, ওই টেবিলে বসে মাথা রেখে গড়াগড়ি করে গিয়ে একদিন হুট করে কেটে গিয়েছে। এটা শুনে রেহান অবাক সুরে আনায়া পাশে বিছানায় বসে বলল, এটা আবার কেমন কথা? রেহানকে এহেন চেহারায় তাকিয়ে থাকতে দেখে আনায়া অপ্রস্তুত সুরে বলল, এটা এমনই কথা। রেহান আনায়ার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পুনরায় হেসে ফেলল। মানুষ টেবিলে বসে পড়াশোনা করে আর তুমি কি যুদ্ধ করো নাকি? পরক্ষণেই কপাল কুঁচকে বলল, তোমার তো নাকি ঠান্ডা লেগেছে, কিন্তু তোমার চুল কেন ভেজা? কথা বলতে বলতেই রেহান আনায়ার চুল ধরতেই বুঝতে পারল চুল সত্যি সত্যিই ভেজা।
আনায়া অপ্রস্তুত হয়ে বলল, মাথা ব্যথা করছিল, চোখ মুখে পানি দিতে গিয়ে মাথাতেও পানি ঢেলেছি। পানি ঢেলেছ ভালো কথা, কিন্তু চুলগুলো না শুকালে মাথা ব্যথা কমবে নাকি বাড়বে? এমনিতেই ঠান্ডা লেগেছে, তার উপর আবার এমন পাকনামি করতে কে বলে শুনি? এই বলেই কিছুটা বিরক্তি নিয়ে আনায়ার মাথার পেছনে হালকা চড় দিতেই আনায়া বলল, রেহান, চুপ থাকো তুমি, 1 মিনিট ওয়েট করো। এই বলেই রেহান আশেপাশে তাকিয়ে দেখল চেয়ার উপর সাদা টাওয়ালটা আনায়া ছড়িয়ে রেখে দিয়েছে। তড়িৎ তা নিয়ে এসে বিছানায় আনায়ার পেছনে হাঁটু গেড়ে বসল চুল মুছে দেবে বলে। আরে কি করছো? প্রয়োজন নেই তো, আমি চুল অলরেডি মুছেছি। আনায়া মাথা ঘুরিয়ে কথাগুলো বলতে গেলে রেহান দুহাত দিয়ে আনায়ার মাথার দুপাশ ধরে সোজা করে বলল, একদম চুপ, অলওয়েজ পাকনামি তোমার না করলেই নয়। দাঁড়াও না, বিয়েটা জাস্ট একবার করে নেই, তারপর তোমাকে কিভাবে ঠিক করতে হয় তা আমার জানা আছে। রেহানের কথা শুনে আনায়া হেসে ফেলল। অন্যদিকে আবার রেহানের কাজেও বাধা দিল না, আর রেহানও খুব যত্ন নিয়ে আনায়ার চুলগুলো মুছে দিতে লাগল। ওহে মিস্টার, এতদিন পর এসেই সোজা হুমকি ধমকি দিয়ে দিচ্ছেন? তা বিয়ে করতে অনেক দেরি, এতদিন না হয় আমি অগোছালোই থাকি। চিঠিতে তো বলছিলে অগোছালো তুমি। এখন আমি তুমি দুজনেই যদি অগোছালো হই, তবে আমরা একে অপরকে ঠিক করব কিভাবে? আরে তাই তো, আমরা নিজেরা ঠিক হতে না পারলে আমাদের ছেলে মেয়েগুলো তো আরো বেশি অগোছালো হয়ে যাবে। এরপর ওদের ছেলে মেয়েও এমন হবে। উফ, তাহলে তো মহা মুশকিল। আনায়া এবার কপাল কুঁচকে বলল, বিয়েই হলো না, তার আগেই বাচ্চা কাচ্চা নাতিপুতিদের কাহিনী শুরু করে দিয়েছে। হয়নি তো কি হয়েছে? একবার বিয়ে হলে এসব হতে আর কতদিন? এই শুনো, আমি কিন্তু এসবে বেশি দেরি করব না। রেহানের বলা এহেন সব কথাবার্তা শুনে আনায়ার কাশি উঠে গেল। কি সব কথাবার্তা? বন্ধ করো এসব। আচ্ছা তুমি এটা বলো, তুমি দেশে এসেছো কি সত্যি শুধু আমার জন্যই নাকি অন্য কিছু? তোমার কি মনে হয়? আমার তো মনে হয় না, তুমি শুধু আমার রাগ ভাঙ্গাতে আমেরিকা থেকে কাজকর্ম সব ফেলে রেখে বাংলাদেশে এসেছো। আর যদি এমনটা হয় তবে তুমি সত্যিই একটা পাগল। তবে আমি সত্যিই পাগল। আমি আমার বউ পাখির জন্য পাগল। আনায়া এবার বিস্মিত চোখে পিছনে ঘুরে তাকিয়ে বলল, তুমি সত্যিই? তবে এছাড়া অবশ্য স্পেশাল একটা কারণ আছে, কিন্তু সেটা মূলত তোমার জন্যই। আনায়া জিজ্ঞাসা সূচকভাবে তাকালে রেহান বলল, সেটা না হয় কালই জানতে পারবে। পাগুলো ঝুলিয়ে বিছানার দুই প্রান্তে দুজনে শুয়ে শুনে নানান গল্পগুজব করে যাচ্ছে। সঙ্গে সময়ের কাটাও পাল্লা দিয়ে বেড়ে চলেছে। একদম মধ্যে রাত যাকে বলে। এরই মাঝে হঠাৎ রেহানের কি যেন মনে পড়ায় চট করে উঠে বসে পড়ল। এটা দেখে আনাও তওরির বসে গিয়ে বলল, কি হয়েছে? রেহান কিছু বলল না, বরং নিচে বসে খাটের নিচে উকি দিয়ে একটা ছোট শপিং ব্যাগ বের করে আনলো। আনায়া সেটা দেখে কিছু বলতে যাবে, তার আগেই রেহান একটি বক্স বের করে তা আনায়ার সামনে খুলে ধরতেই বলল, দেখো তো পছন্দ হয় কিনা। সোনার চেইনের সঙ্গে খুব ছোট সাইজের একটি ঝিনুকে ডিজাইন করা ডায়মন্ডের লকেট। সাধারণ এসব জিনিস দেখতে এমনতেই সুন্দর হয় যা সহজেই যে কারো পছন্দ হয়ে যাবে। আনায়ারও তার ব্যতিক্রম হলো না, তবে কিছুটা বিস্মিত হয়ে রেহানের দিকে তাকিয়ে বলল, এটা তোমার জন্য। বেশি কথা বলবে না, পছন্দ হয়েছে কিনা শুধু এইটুকু বলো। আনায়া জানে এখন আর কিছু বলে লাভ নাই, তাই ঠোঁট ভিজিয়ে বলল, হুম। এটা শুনে রেহান মুচকি হেসে বলল, যাক, তাহলে আমার চয়েস এতটাও খারাপ না। এই বলেই আবারও আনায়ার উদ্দেশ্যে বলল, আমি পরিয়ে দেব নাকি? তুমি? আনায়া তড়িৎ বলে উঠল, তুমি? না মানে তুমিই দেও আর কি। রেহান আনায়ার দিকে এক ভ্রু উঁচিয়ে হেসে বলল, ওকে ম্যাডাম। এই বলেই নিজ হাতে খুব স্বাভাবিকভাবেই আনায়ার পেছনে গিয়ে চুলগুলো সরিয়ে চেইনটা পরিয়ে দিল। তবে পেছনে থেকে আরও একটু চেইনের অংশ দেখে আনায়ার উদ্দেশ্যে বলল, এটা কি? তুমি কি আরও একটা চেইন পরে রেখেছ নাকি? আনায়ার হঠাৎ স্টার শেইপের সেই চেইনের কথা মনে পড়তেই বলল, ও হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, ওটা আমি খুলে ফেলছি।
আনায়া সেই চেইনটা খুলে ফেলতে চাইলে রেহান তাতে বাধা দিয়ে বলল, আরে দুটোই থাক, খোলার কি প্রয়োজন? আনায়া রেহানের দিকে তাকিয়ে বলল, দুটোই রাখবো? কেমন লাগে না? তোমার অসুবিধা না হলেই হলো, বাকিটা তোমার ইচ্ছে। আচ্ছা, তবে দুটোই থাক। এখন সমটা রেহানের যাওয়ার। যদিও তার যেতে মোটেও ইচ্ছে করছে না, তবুও এমন ছেলেমানুষি করে লাভ নেই। এমনিতেও আনায়া থাকতে দেবে না সঙ্গে, আবার কাল অনেক কাজ। ভোর হওয়ার আগে নিজের বাড়িতে গিয়ে পৌঁছাতে হবে। তার মা কোনো ভাবো বুঝে গেলে কাহিনী খতম। এমনিতেই বাড়িতে সবাই ঘুমিয়ে যাওয়ার সাথে সাথেই বাড়ি থেকে এক প্রকার পালিয়ে এসেছে, আর এখন তার অনেকটা ক্লান্তও লাগছে। রেহান আনায়া কাছে থেকে সকল বিদায় কথাবার্তা বলা শেষে জানালা দিয়ে সিঁড়ি বেয়ে নামতে যাবে, তার আগেই হুট করে আবার পিছনে ফিরে আনায়ার উদ্দেশ্যে বলল, একটা কথা বলার ছিল। সারা রাত তো কথাই বললে, আবার কি কথা? রেহান হুট করেই আনায়ার হাত দুটো ধরে খানিকটা অপ্রস্তুত সুরে বলল, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আনায়া রেহানের কথা শুনে কিছুক্ষণ স্তব্ধ চোখে তাকিয়ে থাকার পর বলল, তুমি এমনটা চিঠিতে লিখেছিলে, বারবার এমন কেন বলছো? রেহান দীর্ঘশ্বাস ফেলে আনায়ার চোখে চোখ রেখে বলল, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আনায়া। তুমি হীনা জীবন আমার কাছে বিষাক্তময় দমবন্ধকর। এসব আমার ভাবতেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তোমার কাছে আমার জীবনের একটাই অনুরোধ, প্লিজ ভুলেও আমাকে ছেড়ে যেও না। তুমি আমার যেভাবে শুধরে যেতে বলবে আমি ঠিক ওভাবেই নিজেকে শুধরে নেব, তবুও তুরিমি। আনায়া রেহানকে এমন অস্থির হতে দেখে তড়িৎ নিজের হাত দিয়ে ওর হাতের মুঠো শক্ত করে বলল, রেহান প্লিজ এমনটা বলে আমাকে কষ্ট দিও না। আমার জীবনের অর্ধেকটা শুধু আমি তোমার জন্যই উৎসর্গ করেছি। তুমি ছাড়া আমার বেঁচে থাকা না থাকা সমান। তোমাকে ছেড়ে গেলে আমার জীবন এমনিতেই নরকে পরিণত হবে। আমি কোনোদিনও এমন করব না। আনায়ার কথায় রেহান নিজেকে তটস্থ করল। এমনিতেই আনায়ার চোখে জল ছলছল করছে। কখন যে বর্ষণ হয়ে যায় কে জানে। যাওয়ার আগে এমন সিচুয়েশন ক্রিয়েট করে পুরো গাধামি কাজকর্ম হয়ে গেল। রেহান তড়িৎ মুচকি হেসে বলল, আরে আমি তো জাস্ট এমনিই বলছিলাম। তুমি থাকো, কাল তোমার জন্য একটা বড় সারপ্রাইজ রয়েছে, রেডি থেকো। এই বলেই আর এক মুহূর্ত দেরি না করে তড়িৎ সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। পুরোটা সময় আনায়া জানালার পাশে দাঁড়িয়ে রেহানের কার্যকলাপ দেখল। একটা সময় পর রেহান যখন বাড়ির সীমান্ত থেকে দাঁড়িয়ে অদৃশ্য হলো, তখন আনায়া দীর্ঘ শ্বাস ফেলে জানালাটা বন্ধ ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় এলো। তবে হুট করেই নিজের পাজোড়া থামিয়ে ওখানে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। এরপর তার জামার কারণে ঢেকে যাওয়া লকেট দুটোকে একসাথে বের করে কিছুক্ষণ অদ্ভুত নজরে তাকিয়ে থাকার পর অস্ফুট স্বরে বলল, একই গলায় দুটো চেইন একসাথে চলবে?